আগের পর্বে দেখিয়েছি কলকাতা থেকে সিঙ্গাপুরের চাঙ্গি হয়ে কিভাবে টোকিও এসে পৌঁছলাম আমরা। ইমিগ্রেশন থেকে কাস্টমসের নিয়ম সবটা পেরোনোর পরে এবার বিমানবন্দর থেকে ট্রেনে ওঠা। আমাদের পৌঁছতে হবে টোকিওর আসাকুসা এলাকায়, সেখানেই রয়েছে বুকিং। এখানে বলে রাখা দরকার, দুই ধরনের ট্রেন চলে এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার জন্য, একটা স্কাই অ্যাক্সেস, অন্যটা স্কাই লাইনার। এর মধ্যে স্কাই অ্যাক্সেসের ভাড়া কম কিন্তু সময় লাগে বেশি, আর স্কাই লাইনারে ভাড়া বেশি, সময় লাগে কম। প্রথম দিন আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা বেছে নিয়েছিলাম স্কাই লাইনার। খরচা জনপ্রতি 2500 জাপানি ইয়েন। নারিটা এয়ারপোর্ট থেকে এই ট্রেনে যেতে হবে কেইসেই উয়েনো স্টেশন, সেখান থেকে স্বল্প দূরত্বের লোকাল ট্রেন হিবিয়া লাইনের সেই ট্রেন ধরে নামতে হবে ইরিয়া স্টেশন। সেখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে আমাদের থাকার জায়গা হোস্টেল ওয়াসাবি আসাকুসা। বিদেশে বেড়াতে গেলে সাধারণত আমরা হোস্টেল, হোটেল এবং এয়ারবিএনবি মিলিয়ে মিশিয়ে থাকার চেষ্টা করি। বুকিংয়ের আগে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। তার প্রথমটা হলো খরচা। এছাড়াও দর্শনীয় জায়গাগুলো থেকে থাকার জায়গা কতটা দূরে সেটাও ভাবার বিষয়। দেখা গেল খরচ বাঁচাতে এমন জায়গায় থাকলাম সেখান থেকে শহরের বাকি জায়গায় যেতেই অনেকটা টাকা বেরিয়ে যাচ্ছে। তেমন হলে খুবই চাপ। যাই হোক, এই হরেক বিষয় ভেবেই টোকিওর আসাকুসায় বুক করা হয়েছিল বিশেষ হোস্টেলটি। খরচের কথায় মনে পড়ল, জাপান ট্যুরে কত খরচ হতে পারে আর এখানে টাকা তোলার নিয়ম কি, আমরা কিভাবেই বা ইয়েন সংগ্রহ করেছিলাম, সেগুলো অন্য একটা ভিডিওয়ে বলবো। আপাতত ট্রেনের ভিতরের ভিডিও দেখানো যাক। এখন আমরা নারিটা এয়ারপোর্ট থেকে যাচ্ছি কেইসেই ইয়োনো স্টেশনের দিকে। এটা কেইসেই স্কাইলাইনার লাইন। সমস্ত সিটের আলাদা আলাদা সিট নাম্বার আছে। ট্রেনের টিকিট যখন আমরা স্টেশন থেকে কাটতে গেছিলাম তখন সেখানে সিট নাম্বার দেওয়া ছিল, সবটা অনুযায়ী সেই অনুযায়ী বুক করা হয়েছে। তারপরে যাচ্ছি এখান থেকে, যেটা মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তো প্রথমে ট্রেনটা চলছিল কিছুক্ষণ টানেলের ভেতর দিয়ে, এখন বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে, যদিও অন্ধকার হয়ে গেছে, মানে বাইরে খুব বেশি আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ মানে দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে এবং বেশ জোরে যাচ্ছে। এর মধ্যেই বোর্ডে লেখা ফুটে উঠল, আমাদের কেইসেই উয়েনো স্টেশনে ট্রেন বদলাতে হবে, সেখান থেকে সাবওয়ে ট্রেন ধরতে হবে। আচমকাই অদ্ভুত ছবি ট্রেনের ইলেকট্রনিক ডিসপ্লেতে। স্কাইলাইনারে চড়ার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে সবাইকে, নানা ভাষায়। তার মধ্যে একটা ভাষা যে আমাদের দেশের ভাষা, হিন্দি। এসব দেখতে দেখতেই আমরা পৌঁছলাম কেইসেই উয়েনো স্টেশন। এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন কেইসেই ইয়োনো স্টেশনের হিবিয়া লাইনের দিকে। ওখান থেকে আমাদের আবার আরেকটা ট্রেন ধরতে হবে, তারপরে আমরা পৌঁছতে পারবো। হিবিয়া লাইনের ট্রেনে বেশ ভিড়, আমাদের শিয়ালদা লাইনের লোকাল ট্রেনের মতোই, তাই ভিডিও করা গেল না। উয়েনোর পরের স্টেশনই ইরিয়া। আমরা ইরিয়া স্টেশনে পৌঁছেছি। ইয়োনো স্টেশনেই তখন ছিলাম। সেখান থেকে একটা মেট্রো করে ইরিয়া স্টেশনে এসেছি, একটাই স্টেশন। এখন এখান থেকে হেঁটে 14 মিনিট মতো লাগবে আমাদের যেটা হোস্টেল, আমরা সেখানে যাচ্ছি। তো ফাঁকা রাস্তা দেখাচ্ছি। নির্জন ফাঁকা রাস্তা, মোটামুটি ইউরোপের মতোই। ইউরোপে আমরা যে ধরনের রাস্তা দেখে অভ্যস্ত, ইউরোপের বিভিন্ন শহরেই যা দেখেছি, এখানেও তার থেকে খুব একটা ব্যতিক্রম নয়। আর আজকে সোমবার, একটু সন্ধে হয়েছে, স্থানীয় সময় এখন বাজে 8:45, কিন্তু রাস্তাঘাটে প্রায় কিছু খোলা নেই, দোকানপাট বন্ধ, লোকজনও নেই। এটা টোকিওরই একটা অংশ। এই জায়গাটার নাম আসাকুসা। এখানেই আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে। যাওয়া যাক। পথ চলতে চলতে দূরে দেখা গেল টোকিও স্কাই ট্রি। এতদিন ছবিতে দেখা, এবার চর্মচক্ষে।
হোস্টেল ওয়াসাবি আসাকুসায় পৌঁছতে অনেকটা রাত হলো। অনেকটা রাত মানে সেটা জাপানের নিরিখে রাত, কলকাতার নিরিখে সন্ধ্যাই বলা চলে। 9:30 মতো। ততক্ষণে হোস্টেলে বাকি গেস্টরা ঘুমের জগতে। ডিনারের জন্য আমাদের ছুটতে হলো কাছের এক রেস্তোরাঁয়। আসাকুসায় এসে আমরা হোস্টেলে উঠেছি, সেখান থেকে মানে ঘরে ঢোকার আগেই দেখলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাহলে আমরা চলে এলাম একটা লোকাল র্যামেনের দোকানে, সেখানে র্যামেন খেতে। র্যামেন, তার সঙ্গে হচ্ছে মাংস, একটু প্রচুর পরিমাণে রসুন, গরম গরম খাবার, অসাধারণ। কিন্তু যেটা এখানে ইন্টারেস্টিং বিষয়, প্রত্যেক টেবিলের নিচে একটা করে ঝুড়ি রাখা আছে, বাস্কেট রাখা আছে। আমরা যে জিনিসটা কী কাজে লাগে সেটা আমরা জানার চেষ্টা করছি। এরপরে নিশ্চয়ই দোকানদারকে আমরা জিজ্ঞাসা করবো সেটা কী কাজে লাগে, এখানে এটা কেন ব্যবহার করা। এটা একদম একটা লোকাল শপ। এই খাবারটা খেতে আমাদের মোটামুটি 1200 টাকায় দুজনের মিলিয়ে প্রায় 1000 টাকা মতো লাগলো। যদিও খুবই পেট ভরা, কিন্তু হ্যাঁ স্বাভাবিকভাবেই আমাদের দেশের দিকে খাবারের খরচটা অনেক বেশি। দেখা যাক, আমরা এই জিনিসটা জানতে পারলে আপনাদেরকে ভিডিও জানাবো। ঝুড়ির রহস্যের সমাধান হলো একটু পরেই। ওটা আসলে ব্যাগ রাখার জায়গা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কাছে 7-Eleven নামক ডিপার্টমেন্টাল স্টোর থেকে জল কিনে হোস্টেলে ফিরে প্রথম চমক বাথরুম। জাপানের বাথরুমের কায়দা কানুন সম্পর্কে হয়তো অনেকে জানেন না। টয়লেটেও যে এই পরিমাণ প্রযুক্তির প্রয়োগ হতে পারে তা না দেখলে বিশ্বাস হওয়ার নয়। এক ঝলকে ব্যাপারটা দেখানো যাক। দেওয়ালের গায়ে আটকানো সুইচ বোর্ড, তা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় টয়লেটের নানা ধরনের জলের প্রবাহ। প্রথমে এই যে দেখছেন উপরে 3টে সুইচ, এগুলো ফ্ল্যাশের। একেবারে ডান দিকেরটা সবচেয়ে আস্তে ফ্ল্যাশ, আর একেবারে বাঁ দিকেরটা সবচেয়ে জোরে। মাঝখানেরটায় মাঝামাঝি গতির এবং জলের পরিমাণের। তার ঠিক তলায় যে প্যানেল, তা দিয়ে ধোয়া যাবে পশ্চাৎ দেশ। না, এখানে না করতে হয় হাতের ব্যবহার, না টিস্যু পেপারের, পুরোটাই জল দ্বারা নিয়ন্ত্রিত। একেবারে ডান দিকের সুইচটা টিপলে জল তীব্র গতিতে ছুটে এসে গুচ্ছর ধারে গুঁতো মারে। তার বাঁ দিকেরটায় গতি কমে কিন্তু জলের পরিমাণ বাড়ে, আর তারও বাঁ দিকেরটা হালকা জলোচ্ছ্বাস। একেবারে বাঁ দিকের সুইচটা এই জলের প্রবাহ বন্ধ করার জন্য। এর নিচে যে অংশ, তা দিয়ে কমানো বাড়ানো যায় জলের গতি এবং উত্তাপ। ও হ্যাঁ, এটা বলে রাখা দরকার, এখানে যে জল দিয়েই শৌচ করুন তাই কিন্তু গরম। এটাও বলে রাখা দরকার, টয়লেটে ঢুকে সিটে বসার সঙ্গে সঙ্গে চালু হয়ে যায় সিট উষ্ণ করার যন্ত্র। ঠান্ডা লাগার যাতে কোনোরূপ আশঙ্কা না থাকে তার সব রকম ব্যবস্থা এখানে করা আছে প্রযুক্তির সাহায্যে। সারাক্ষণই চালু আছে ভেন্টিলেশন, ফলে জানলা বন্ধ রাখলেও ক্ষতি নেই। স্নান সেরে এবার ঘুম। হোস্টেলের ঘরে প্রত্যেকের আলাদা বিছানা, সেগুলোই আবার ছোট ছোট এক একটা ঘর। সকলে ঘুমিয়ে পড়েছে বলে অন্ধকার ঘরের ভিডিও করতে পারলাম না, তবে বিছানাটা দেখাতেই পারি। নিচে একটা এরকম বিছানা, বালিশ গদি, লাগোয়া 2টো করে তাক, একটা বড় লাইট, একটা রিডিং লাইট, জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, সব মাইক্রো রুমে। ডান দিকে সিঁড়ি, তা দিয়ে উঠতে হয় উপরের বিছানায়। এবার ঘুমানোর পালা। আগামীকাল সকালে টোকিও দেখতে বেরোবো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, আর জাপান যাত্রা সহ আরও অন্যান্য ট্রিপ সম্পর্কে জানতে আমাদের চ্যানেল অন দ্য রোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের পর্বে।